হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজ আজকের পর্বে আমরা একটা হলিউড সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা একটা সাইফাই অ্যাডভেঞ্চার সিনেমা। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 1989 সালে, মানে আজ থেকে প্রায় 36 বছর পূর্বে। এবং ওই সময় সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল হচ্ছে বাংলাদেশি প্রায় 550 কোটি টাকা। জাস্ট একবার চিন্তা করো যে আজ থেকে 36 বছর আগে 550 কোটি টাকা খরচ করা কত বড় একটা ব্যাপার ছিল। এবং এখনকার হিসেবে ওই 550 কোটি টাকা কত টাকার খরচের সমান? মিনিমাম 2-3 হাজার কোটি টাকা খরচের সমান। তো সাইফাই সিনেমাতে এত টাকা ইনভেস্টের ক্ষমতা কোন ডিরেক্টর রাখতে পারে? তো তোমরা যারা নতুন জেনারেশনে তারা হয়তো এই নামটা বলতে পারবে না, বাট আমরা যারা 90 দশকের আছি তারা আমরা জানি যে একমাত্র জেমস ক্যামেরন দ্বারাই এই ধরনের সিনেমা করা সম্ভব। এবং এই জেমস ক্যামেরনই কিন্তু টার্মিনেটরের মতো সাইফাই সিনেমা, টাইটানিকের মতো সিনেমা, এছাড়াও অ্যাভাটারের মতো সিনেমা গিফট করেছিলেন আমাদের। তো সেই জেমস ক্যামেরন আজ থেকে 36 বছর আগে কি ধরনের সিনেমা তৈরি করেছিলেন সেই সিনেমাটি আমরা দেখবো। তবে তার আগে ছোট্ট একটা কথা বলে নিই সিনেমাটির প্লট সম্পর্কে। তো মোটামুটি আমরা সবাই জানি যে রাশিয়া আর আমেরিকা তাদের শত্রুতা অনেক পুরনো এবং তারা সবসময় একে অপরের সাথে সবসময় মনে করে লেগে থাকে। তো এই রাশিয়া আমেরিকা যখন যুদ্ধ করতে যায় তখন তৃতীয় একটা শক্তি চলে আসে এবং এই তৃতীয় শক্তির ভয়ে মনে করো রাশিয়া এবং আমেরিকা দুটোই থেমে যায়। আর এই সিনেমা যদিও কাল্পনিক, তবে খুব সুন্দর একটা মেসেজ রয়েছে। আশা করছি এই সিনেমাটি তোমাদের সবার পছন্দ হবে। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতেও পারো কিংবা স্কিপ করে মূল ভিডিওতেও যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো কাহিনী শুরু হয় 1989 সালে, মানে আজ থেকে 36 বছর পূর্বে, যেখানে আমরা দেখতে পাই যে আমেরিকান নেভির একটা সাবমেরিন আন্তর্জাতিক সমুদ্র সীমানায় সমুদ্রের গভীরে রয়েছে। আন্তর্জাতিক সমুদ্র সীমানাটা আমি বুঝিয়ে তো বলি তোমাদেরকে। মনে করো বাংলাদেশের সাথে যে সমুদ্রটা রয়েছে, ওই বাংলাদেশের ভূমি থেকে সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ওই দেশের সমুদ্র সীমা। আর ওর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র সীমা, মানে ওইখানে সব দেশের সমান অধিকার। তো যাই হোক, ওইখানে ছিল হচ্ছে আমেরিকার সাবমেরিন এবং এখানে বেশ কিছু লোক ছিল যারা সাবমেরিনটাকে অপারেট করছিল। আর তারা নর্মালি গিয়েছিল হচ্ছে সমুদ্রে পেট্রোলিং এর জন্য, মানে যেটা অনলি রাশিয়া আর আমেরিকা একসময় করে থাকতো। আর কারো এত মাথা ব্যথা ছিল না আন্তর্জাতিক সমুদ্র রেখা নিয়ে, মানে ওরা ওদের প্রভাব বিস্তারের জন্য এগুলো করে থাকতো। মানে আমেরিকা দেখতে যেত রাশিয়া আসলো নাকি আমার এলাকায়, রাশিয়া দেখতে যেত আমেরিকা আসলো নাকি আমার এলাকায়। তো তখনই হঠাৎ করে সাবমেরিনের ক্যাপ্টেন রাডারের স্ক্রিনে একটা চমকালো জিনিস দেখে। আর ওটার পিছু করতে করতে ওরা দেখে হঠাৎ করে সেই জিনিসটা সাবমেরিনের দিকে উল্টো আগাতে শুরু করেছে। কিন্তু যখন ওটা সাবমেরিনের কাছে আসে তখনই সাবমেরিনের সকল ইলেকট্রিক সিস্টেম বন্ধ হয়ে যায় এবং ঝটকা খেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। আর এখানে উল্লেখ্য, এটা কিন্তু কোনো নর্মাল সাবমেরিন নয়, এটা হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন। এবং এই নিউক্লিয়ার সাবমেরিন কিন্তু এখনো ইন্ডিয়ার কাছেও নেই, ইন্ডিয়া আজ পর্যন্ত তৈরি করতে পারেনি এত হাইটেক সাবমেরিন। তো যাক, সাবমেরিন যতক্ষণে ক্যাপ্টেনের কন্ট্রোলে আসে ততক্ষণে সাবমেরিনে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে গিয়েছিল। এর কারণটা হচ্ছে সাবমেরিনে কন্ট্রোল ছিল না, বিদ্যুৎ ছিল না। তো এটার কারণে সাবমেরিনে অনেক বড় একটা আঘাত লাগে এবং মেন সিস্টেমে আগুন লেগে যায় এবং সেটা ডুবতে শুরু করে। তো এটা দেখে সাবমেরিনের যে হেড, সে তো বুঝতে পারে যে আমরা বাঁচতে পারবো না, কিন্তু একটা কাজ করি, লাস্ট লোকেশন লঞ্চ করে দিই, যে এখানে আমাদের লাস্ট লোকেশন ছিল, এখানে আমরা ডুবে গিয়েছি। তো ওই লাস্ট লোকেশন লঞ্চ করে দেয়, হেডকোয়ার্টারে জানিয়ে দেয়। আর এরপরে আমেরিকান নেভি জানতে পারে তাদের একটা সাবমেরিন ডুবে গিয়েছে। আর এই সাবমেরিন ডুবার কারণ হিসেবে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার উপর সন্দেহ করতে শুরু করে, কারণ কিছুদিন আগে তারা সোভিয়েত ইউনিয়নের একটা অ্যাটাক যে জাহাজ ছিল সেটা ডুবিয়ে দিয়েছিল। আর তারপর থেকে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার আবার একটা নিউক্লিয়ার জাহাজ ডুবিয়ে সেই নিউক্লিয়ার ওয়েপন লুট করতে এসেছিল। তো আমেরিকা পুরোপুরি ভয় পেয়ে যায় এবং তারা তাদের সাবমেরিনটা দ্রুত এখন খুঁজে বের করতে চায়, কারণ ওই সাবমেরিনের কাছে আগে যদি রাশিয়া চলে আসে তাহলে তো ওই সাবমেরিনের যে উন্নত টেকনোলজি রয়েছে, মানে আমেরিকান সব টেকনোলজি রাশিয়া নিয়ে যাবে, প্লাস ওই নিউক্লিয়ার ওয়েপন গুলো তো রয়েছে। ইভেন তোমরা একটা জিনিস জন্য অবাক হবে, আমেরিকা বা পুরো দুনিয়ার সবচেয়ে যে হাইটেক বিমানটা রয়েছে সেটার নাম হচ্ছে র্যাপটর F-22। তো এই F-22 বিমানটা যখন সমুদ্রে ব্লাস্ট হয়ে পড়ে যায় তখন কিন্তু ওই বিমানের প্রতি চোখ গিয়েছিল হচ্ছে চায়না এবং রাশিয়ার। তারা যে কোনো ভাবে বিমানটা খুঁজে পেতে চেয়েছিল যাতে আমেরিকার টেকনোলজিটা হাতে পেয়ে যায়, কিন্তু এই বিমানটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায় না আর কি। তো যাই হোক, এরকম একটা ব্যাপার এখানে ঘটেছে। তো আমেরিকা যখন ওখানে যাবে, ওখানে যাওয়ার পর দেখতে পায় যে ভয়ানক একটা তুফান ওই সাবমেরিন যেখানে ডুবে গিয়েছে, লাস্ট লোকেশন ছিল সেই দিকে এগোচ্ছে। তো ওরা তখন
অবাক হয়ে যায়। আর অবাক হওয়ার কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে স্যাটেলাইটের মাধ্যমে জানা যায় আবহাওয়ার পূর্বাভাস কি, যে কোথায় তুফান হতে পারে, কোথায় সাইক্লোন হবে, কিন্তু এটার কোনো সতর্কবার্তাই ছিল না। হঠাৎ করে কই থেকে উঠে আসলো। আর আমেরিকান নেভির কাছে যথেষ্ট সময় ছিল না যে তাদের রেস্কিউ জাহাজটা যখন এখানে আসবে সে পর্যন্ত তাদের হেলিকপ্টারটা উড়িয়ে রেখে তারপর মিশন কমপ্লিট করবে। তো এ কারণে ওই হেলিকপ্টার গুলো করে কি, পাশে একটা প্রাইভেট তেল কোম্পানি ছিল, তাদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানে লক্ষ্য এই আমেরিকান তেল কোম্পানির আন্ডার ওয়াটার বেস স্টেশন রয়েছে, মানে পানির নিচে একটা স্টেশন রয়েছে এবং সেখানে অনেক বড় বড় এক্সপেরিমেন্টাল মেশিন ছিল। মানে তাদের কাছে অনেক ড্রোন রয়েছে, অনেক মেশিন রয়েছে এবং তেল খোঁজার জন্য বা তেল উত্তোলনের জন্য এগুলো ব্যবহার করা হতো। তো আমেরিকান নেভি তখন ওই তেল কোম্পানিকে অফার দেয় যে আমাদের এই কাজটা করে দাও, সাবমেরিনটা খুঁজে বের করাতে সহযোগিতা করো, তোমাদেরকে অনেক বড় অ্যামাউন্টের টাকা দেবো। তো তেল কোম্পানির যে ডিরেক্টর সে তো রাজি হয়, কিন্তু এই কোম্পানির যে হেড ইঞ্জিনিয়ার যার নাম হচ্ছে লিন্ডজি, এই সিনেমার নায়িকা বলা চলে, সে এটা পছন্দ করে না। সে চায় না যে তার ডিজাইন করা মেশিন ওই সাবমেরিন খুঁজতে গিয়ে ঝুঁকিতে পড়ুক, বা তারা চাচ্ছে না কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে যেতে। মানে বিষয়টা বুঝো, আমেরিকা ধরো আওয়ামী লীগ, রাশিয়া ধরো বিএনপি, তুমি একজন ব্যবসায়ী মানুষ, তুমি যে কোনো একজনকে হেল্প করলে কিন্তু তুমি আলটিমেটলি রাজনীতিতে ফেসে গেলে। তো এটা হচ্ছে লিন্ডজি চাচ্ছিল না, কিন্তু বস এত টাকার কথা শুনে রাজি হয়ে যায়। আর এই কারণে বাধ্যতামূলক লিন্ডজিকে এই মিশনে যোগ দিতে হয়। তো এই মিশন অনুযায়ী এই কোম্পানির সবচেয়ে ভালো টিম তাদের সবচেয়ে ভালো ইনস্ট্রুমেন্ট নিয়ে আমেরিকার নেভিসিল টিমের সাথে ওই সাবমেরিন উদ্ধার করতে যাবে। তবে এই মিশনের আগে নেভিসিল টিমের যে তোমার শারীরিক প্রেশার রয়েছে তাদেরকে কম্প্রেস করতে হবে, যাতে সমুদ্রের গভীরে গেলে তারা ওই প্রেশারটা সহ্য করতে পারে। মানে এখানে বোঝানো হয়েছে তুমি সমুদ্রে যত গভীরে যাবে তোমার পানির তত চাপ তোমার উপর আসবে, একসময় এত চাপ আসবে যে তোমার শরীর কুলোতেই পারবে না, একবারে মনে করো পলিথিন হয়ে যাবে। তো এই কারণে সমুদ্রের নিচে যাওয়ার আগে বডি প্রেশার কম্প্রেস করতে হয়। কিন্তু একবার বডি কম্প্রেস করলে তারা যদি আবার সমুদ্রের উপরে যেতে চায় সেই ক্ষেত্রে তাদের মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে বডিটাকে ডিকম্প্রেস করতে। আর এমনটা যদি না করা হয়, হুটহাট যদি সমুদ্রের উপরে ওঠে তাহলে হয়তো শরীর তখন আবার হঠাৎ করে মনে করো চাপ ছাড়া মুক্ত পেলে শরীর ফেটেও যেতে পারে। মানে পানির নিচে গেলেও বিপদ, উপরে আসলে বিপদ। তবে ওদের এই মিশনের জন্য খুব অল্প সময় রয়েছে, তো এই জন্য খুব তাড়াতাড়ি ওরা করে কি, লেন্সে তার টিম রেডি করে এবং নেভিসিলের যে টিম রয়েছে তাদেরকে ভিডিও কলে বলে যে এটা খুবই রিস্কি একটা মিশন, কারণ নর্মালি আমরা অত নিচে মানুষরা যাই না, ওখানে আমরা রোবট পাঠাই, কিন্তু এই সাবমেরিন খোঁজার জন্য আমরা নিজেরাই যাচ্ছি। কিন্তু এই সমুদ্রের অত নিচেতে গেলে অ্যানেস নামের একটা অসুখ হতে পারে, আর এই অসুখ সমুদ্রের গভীরে যাওয়া প্রতি 10 জনের মানুষের মধ্যে থেকে যে কোনো একজনের অবশ্যই হবে, এবং একটা মানুষ যতই ফিট হোক না কেন এই অসুখ তার উপর প্রভাব ফেলতেই পারে। এবং এই অসুখের লক্ষণ হচ্ছে হাত পা কাঁপতে থাকবে বা শরীর দুর্বল হবে, ব্রেন ঠিক মতো ভাবা বন্ধ করে দেবে এবং পাগলের মতো আচরণ করা শুরু করতে পারে। কিন্তু লেন্সির এই কথা কেউ সিরিয়াসলি নেন, এর কারণটা হচ্ছে লেন্সি মেয়ে হলো, ওর আচরণ খুবই খ্যাপাটে, সবাই উল্টো মনে করে ইগনোরই করে। এবং কি নেভিসিলের যে টিমের লিডার রয়েছে মোচালা কফি, সে তো ওর কথা নেয়ই না, কারণ লেন্সি তো শুরু থেকেই নেভিসিলের সাথে এই মিশনটা করতে চাচ্ছিল না। তো যাই হোক, এখানে আমরা আরো জানতে পারি লেন্সিকে তার দলের লোকেরা খুব মতো সম্মান করতো না, এর কারণটা হচ্ছে ওই সব সময় মনে করো যে চিল্লাপাল্লা করে। আর এরপর আমাদের দেখানো হয় লেন্সি বার্ড নামের একজন লোকের সাথে এই মিশনের জন্য রেডি হচ্ছে। তো এখানে আমরা জানতে পারি যে বার্ড হচ্ছে লেন্সির হাজবেন্ড, এবং এই তেল কোম্পানিতে এসে একটা মেশিন ডিজাইন করার সময় তাদের দেখা হয়েছিল এবং তারপর তারা বিয়েও করে নেয়। কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর এই কারণে বর্তমানে তারা ডিভোর্স নেওয়ার কথাও ভাবছে। তো যাই হোক, অনেকদিন পরে এই মিশনের কারণে ওরা আবার এক জায়গায় হয়েছে, কিন্তু আবারও দেখা যায় লেন্সি মানে এই মেয়েটা ঝগড়া শুরু করে দেয়, যে কারণে বার্ডের মনে আবারও ভেঙে যায়, কারণ সে এখনো লেন্সিকে পছন্দ করে এবং সে চায় না লেন্সি ওকে ডিভোর্স দিক। কিন্তু লেন্সির মনে এখন বার্ডের জন্য কোনো ফিলিংসই নেই। মানে বিষয়টা খুবই স্বাভাবিক, একটা মেয়ে যখন স্বাবলম্বী হয়ে যায় তখন ছেলেদের জন্য ফিলিংস একটু কমই কাজ করে, মানে তখন একটা বিদ্রোহী টাইপ হয়ে যায় যে আমি সবকিছু, আত্মকেন্দ্রিক হয়ে যায় অনেক বেশি। তো যাই হোক, মিশন শুরু করতে সবাই সাবমেরিন খুঁজতে তাদের মিনি সাবমেরিনের সাহায্যে সমুদ্রের গভীরে ড্রাইভ করে, যেখানে তারা 4000 ফিট গভীরে ওই ক্রাশ করা সাবমেরিনটি দেখতে পায়। তবে ভাগ্য ভালো, সেটা থেকে কোনো পারমাণবিক রেডিয়েশন লিক হচ্ছিল না, মানে কোনো বোম ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু সেটার ভেতরে পুরোপুরি পানি চলে গিয়েছে, এটার মানে হচ্ছে সাবমেরিনের ভেতরে আর কোনো লোক বেঁচে নেই। তো যাই হোক, ওই দুই টিম তখন সাবমেরিন কভার করার জন্য আলাদা হয়ে যায়। নেভিসিল টিম যায় হচ্ছে সাবমেরিনের যে নিউক্লিয়ার চেম্বারটা রয়েছে বা পারমাণবিক বোমের যে চেম্বারটা রয়েছে সেটা খুঁজতে, আর এই অয়েল কোম্পানির যে টিম রয়েছে যাদেরকে নাম দেওয়া হয়েছে কোড টিম, সেই টিমটাকে লিড করছিল হচ্ছে আমাদের নায়ক বার্ড এবং তার বন্ধু হুইলস। আর তাদের কাজ হচ্ছিল তারা বেঁচে থাকা লোকদেরকে খুঁজবে বা ভেতরে কি অবস্থা এটা দেখবে। কিন্তু ভেতরে ঢোকার পরে এতগুলো লাশ দেখে হুইলসের অবস্থা খারাপ হতে শুরু করে, আর তখন আমাদের নায়ক বার্ডকে বলে যে পেছনে চলে আসো, পেছনে চলে আসো, আর আমি এগিয়ে আসছি। তো বার্ড তো এগোতে থাকে, বাট কিছুক্ষণের মধ্যে দেখা যায় হুইলসের সকল ইলেকট্রনিক ইকুইপমেন্টস ফেল হয়ে যায়, আর ওই মুহূর্তে একটা ব্লু লাইট ওর নিচ দিয়ে চমকাতে থাকে এবং ওর দিকে এগোতে থাকে। তো এই দৃশ্য থেকে হুইলস তো ঘাবড়ে যায়, এটা কি হতে পারে, এবং সেখান থেকে পালাতে গিয়ে ওর ইকুইপমেন্ট ড্যামেজ হয়ে যায়। বাট অল্পের জন্য তখন সেখানে নেভিসিল টিম চলে আসে এবং বার্ড মিল ওকে রেস্কিউ করে, কিন্তু তখনই সবারই ইলেকট্রনিক ইকুইপমেন্টস ড্যামেজ হতে শুরু করে এবং সেই ব্লু লাইট যেটা হুইসেলের দিকে আগাচ্ছিল সেটা লেন্সির মিনি সাবমেরিনের চারপাশে ঘুরতে থাকে। তবে এটা কোনো লাইট নয়, এটা একটা অবজেক্ট ছিল, মানে কোন একটা প্রাণী বা কোন একটা কিছু ছিল, কোনো আলো নয়। তবে লেন্সি কিছু বুঝে ওঠার আগে সেই অবজেক্টটি সাবমেরিনের নিচ দিয়ে অনেক দ্রুত বেরিয়ে চলে যায়। তবে এই অবজেক্টটা যখন সাবমেরিনের কাছে ছিল তখন সকল ইলেকট্রিক পাওয়ার চলে গিয়েছিল, আর এই কারণে লেন্সি সেটার কোনো ছবি তুলতে পারেনি। তবে ওটা চলে যাওয়ার পরে সাবমেরিনে আবার ইলেকট্রিক পাওয়ার চলে আসে, আর এই দিকে আমরা দেখি হুইলস কিন্তু ওই দুর্ঘটনায় কমায় চলে গিয়েছে। আর লেন্সি তখন বলে হুইলস
যে ব্লু অবজেক্টটা দেখে প্যানিক হয়েছিল, আমিও সেটাকে দেখেছি এবং এটা সকল ইলেকট্রিক সিস্টেম খারাপ করে দেয়। আমি জানি না ওটা কি। কফি সে বলে হতে পারে ওই ব্লু অবজেক্টটি সোভিয়েত ইউনিয়নের কোনো একটা নতুন অস্ত্র। আমাদের কাছে যতদূর খবর রয়েছে যে সোভিয়েত ইউনিয়ন এই সাবমেরিনটা খোঁজার জন্য তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছে। তো নেভি সিলের টিম ভয় পেয়ে যায় এই ঘটনায় এবং তারা তাদের সিনিয়রকে বলে যে এখানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার কিন্তু অস্ত্র চলে এসেছে, ওরা কিন্তু আমাদের সাবমেরিনের খোঁজ পেয়ে গেছে, কি করবো এখন। তো সিনিয়ররা বলে দেয় এখন প্ল্যান বি এক্সিকিউট করো। তো যাই হোক, এরপর যখন ডিপ সিকোট ওই তেল কোম্পানির লোকেরা টিভিতে এই ব্যাপারে নিউজ দেখে, তখন তারা জানতে পারে যে এটা কোনো সাধারণ মিশন নয়। কারণ নিউজ অনুযায়ী কিছুদিন আগে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের একটা অ্যাটাক শিপ ধ্বংস করে দিয়েছে। আর এই কারণে সোভিয়েত ইউনিয়ন হয়তো আমেরিকার সাবমেরিন ধ্বংস করে দিয়েছে এবং বর্তমানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে এবং এই দুই বড় দেশের মধ্যে যদি যুদ্ধ লাগে তাহলে একটা বিশ্বযুদ্ধের রূপ নেবে। তো তারা যখন এই ব্যাপারটা নেভি সিলের সাথে কথা বলবে যে এইগুলো কি, তার আগেই দেখা যায় নেভি সিল টিম করে কি ওই অয়েল কোম্পানিকে জিজ্ঞেস না করে ওই অয়েল কোম্পানির সাবমেরিন নিয়ে বেরিয়ে পড়ে, মানে ওদের প্ল্যান বি এক্সিকিউট করার জন্য। কিন্তু তখনই ওই অয়েল কোম্পানির যে তোমার একটা বেস রয়েছে, স্টেশন রয়েছে, একটা হচ্ছে সমুদ্রের উপরে ভেসে থাকে আর ওটার সাথে কানেক্ট করে হচ্ছে আরেকটা পানির নিচে। তো তখন তুফান শুরু হয় এবং এই তুফান যদি অনেক বড় আকারে আসে তাহলে যেটা করতে হবে পানির নিচের যে প্ল্যাটফর্মটা রয়েছে বা স্টেশনটা রয়েছে সেটার সাথে জাহাজের সংযোগ বা কেবল বিচ্ছিন্ন করে দিতে হবে, ডিসকানেক্ট করতে হবে। আর এটা করা যায় একমাত্র সাবমেরিনের সাহায্যে। কিন্তু সাবমেরিন তো নেভি সিল টিম নিয়ে গিয়েছে। তো এখন অয়েল কোম্পানি পড়ে যায় একটা বিপদে, খুব বেড়ে যদি তুফান আসে উপরের জাহাজই ধ্বংস হয়, নিচের তোমার প্ল্যাটফর্ম ধ্বংস হয়ে যাবে। আর অন্যদিকে আমরা দেখি নেভি সিল টিম প্ল্যান বি অনুযায়ী ওই সাবমেরিনের কাছে গিয়েছে এবং তারা ওখানে নিউক্লিয়ার যে ওয়েপন গুলো ছিল সবগুলো তার বের করা সম্ভব না, অনেক বড় বড় ওয়েপন এবং অনেক রিস্কিও। তো ওখান থেকে সবচেয়ে ছোট যে ওয়ারহেডটা রয়েছে সেটার সাথে কিছু করার চেষ্টা করে, কি করার চেষ্টা করে এটা আমরা বুঝতে পারি না। আর এরই মধ্যে আমরা খেয়াল করি ওই নেভি সিলের যে ক্যাপ্টেন কফি, তার হাত পা কাঁপছে, মানে তার উপরে এনএস রোগের প্রভাব অলরেডি শুরু হয়ে গিয়েছে। তার মানে খুব শীঘ্রই সে হয়তো পাগলা পাগলা হয়ে যাবে। আর তারা কিন্তু এসেছে পানির নিচে অনেকদিন আগে, পানির উপরই ভাগ থেকে অনেকদিন ধরেই তারা ওই পানির ভেতরে যে স্টেশন রয়েছে সেখানে ওরা রয়েছে আর কি। তো যাই হোক, ওরা ওদের কাজ শেষ করে যখন ফিরবে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। অনেক জোরে তুফানের কারণে ওই জাহাজের ক্রেনের সাথে যে বেস টেবলের কেবল জোড়া লাগানো ছিল সেটা তুফানের কারণে ছিঁড়ে পড়ে যায় আর মুহূর্তের মধ্যে ক্রেন ভেঙে গিয়ে বেস স্টেশনের সামনে গিয়ে পড়ে। আর ক্রেন সেখান থেকে পিছলে নিচের দিকে পড়তে থাকে এবং তখন প্ল্যাটফর্মও ওই কেবলে ফেসে তার সাথে নিচে পড়তে থাকে। বিষয়টা বুঝিয়ে বলি, জাহাজের উপরে যে ক্রেনের সাথে ওই স্টেশনটা আটকানো ছিল সেই ক্রেন বা স্টেশনটা যখন ভেঙে পড়ে ওইটার সাথে তো তোমার পানির নিচের যে তোমার স্টেশন রয়েছে সেটা তো বাধা। তো ওই ক্রেন যখন ভেঙে সমুদ্রের নিচে চলে যাচ্ছে তখন মনে করো পানির নিচের যে স্টেশন ছিল ওই কেবলের সাথে বাধা দিয়ে ওটা নিচ দিকে চলে যাচ্ছে। কিন্তু অল্পের জন্য ভাগ্য ভালো যে খাদের মুখে এসে ওই স্টেশনটা থেমে যায় এবং প্ল্যাটফর্মটা বা ওই স্টেশনটা খাদে পড়ার হাত থেকে বেঁচে যায়। কিন্তু এর মাঝে যেটা হয়েছে ওই স্টেশনের মধ্যে অনেকগুলো চেম্বার পানিতে ভরে গিয়েছে এবং তাদের জাহাজের সাথে কানেকশন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর এই ঘটনায় অনেক মানুষ মারা যায় এবং এখানে যতটুকু অক্সিজেন রয়েছে বা সাপ্লাই রয়েছে তাদের সর্বোচ্চ 12 ঘন্টা বেঁচে থাকা পসিবল। তো এই কারণে লেন্সি করে কি নগদ বাইরে চলে আসে এবং বাইরের যে সিলিন্ডার গুলো রয়েছে অক্সিজেন সিলিন্ডার সেগুলো লেন্সি রিকভার করার বা উদ্ধার করার চেষ্টা করে। বাট লেন্সি যখন এই সিলিন্ডার গুলো উদ্ধার করতে যায় তখনই হঠাৎ করে ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো ফেল হতে শুরু করে আর তখন লেন্সি তার সামনে সেই ব্লু কালারের অবজেক্ট দেখে এবং এটা অনেক বড় জেলিফিশের মতো দেখতে একটা অবজেক্ট ছিল। তো লেন্সি যখন ওটা টাচ করে তখনও ফিল করে যে এটা প্লাস্টিকের তৈরি বা পানির তৈরি, মানে অন্যরকম জেলি টাইপ একটা জিনিস। আর ওটা যেমন দ্রুত লেন্সের সামনে এসেছিল তেমন দ্রুতই লেন্সের সামনে থেকে গায়েব হয়ে যায়। তবে যাওয়ার সাথে সাথে লেন্সের ইলেকট্রিক সিস্টেম ঠিক হয়ে যায় এবং লেন্সি তখন একটা ছবি তুলে নিতে পারে। তবে ছবিটা ক্লিয়ার ছিল না। তো যাই হোক, লেন্সি এরপর তোমার স্টেশনে এসে তার টিমকে এই ব্যাপারে বলে এবং বলে আমি যেটা দেখেছি এটা মানুষের বানানো কোনো মেশিন নয়, মানুষ এখনো এত উন্নত হয়নি টেকনোলজিতে, রাশিয়া এটা বানাতে পারেনি, এটা কোনো প্রাণী হবে, তবে এটা অনেক ইন্টেলিজেন্ট ছিল। বাট নেভি সিলের টিম লেন্সির এই মনে করা অবাস্তব কথা বিশ্বাস করে না, কারণ নেভি সিলের টিমে তারা টেকনোলজিতে বিশ্বাসী, তারা তো এলিয়েন মিলেনে বিশ্বাস করবে না। তো যাই হোক, দুই টিমের মধ্যে ঝগড়া লাগে। তবে নেভি সিল টিম ওই অয়েল টিমের কাছে এটা লুকিয়েছে যে তারা একটু আগেই একটা নিউক্লিয়ার বোম এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। কিন্তু এটা নিয়ে অয়েল টিমের একজন সদস্য নেভি সিলকে জিজ্ঞাসা করে যে তোমরা সাবমেরিন নিয়ে কেন করেছিলে, কি করেছিলে? যখন উত্তর দেয় না তখন ও করে কি নজর রাখতে শুরু করে এবং ওদের প্ল্যান সম্পর্কে জানতে পারে। তো নেভি সিলের প্ল্যান বি হচ্ছে যদি নেভি সিল ওই সাবমেরিনে থাকা নিউক্লিয়ার বোমগুলোকে রিকভার না করতে পারে বা সেখান থেকে উদ্ধার না করতে পারে তাহলে একটা বোম অ্যাক্টিভ করে দিয়ে বাকি বোম সহ পুরো নিউক্লিয়ার সাবমেরিনটা ওরা ধ্বংস করে দেবে, যাতে সোভিয়েত ইউনিয়নের কাছে ওদের টেকনোলজি বা নিউক্লিয়ার ওয়েপন কোনোটাই না পড়ে। তো লেন্সি যখন এই কথা জানতে পারে ও তো অনেক রেগে যায় এবং নেভি সিল টিমকে অনেক কথা শোনায় এবং বলে তোমাদের সাথে আমরা নেই, তোমরা তোমাদের জিনিস নিয়ে তোমাদের মতো করে কাজ করো, আমরা এই ঝামেলায় পড়তে চাই না। মানে বুঝতেই পারছো দুই একটু ব্যাপার নাকি, এখানে যদি অত বড় একটা পারমাণবিক বোম ব্লাস্ট হয়, পুরো একটা সাবমেরিনে যে কয়টা পারমাণবিক বোম রয়েছে সব যদি ব্লাস্ট হয় কি হতে পারে? ওদের কোম্পানিও এখান থেকে শেষ, এখানে আর কাজই করতে পারবে না আগামী কমপক্ষে 2400 বছরের জন্য। মানে নিউক্লিয়ার রেডিয়েশন এখানে ছড়িয়ে পড়বে, তারপর সমুদ্রের পরিবেশ নষ্ট হয়ে যাবে। কিন্তু কফি তখন রেগে যায়, আমি নেভি সিলের যে ক্যাপ্টেন, এবং ওর মনে হতে থাকে যে আমাদের মিশনের জন্য এই লোকগুলো বিপজ্জনক এবং ওরা রাশিয়ার পক্ষে কাজ করছে। মানে বুঝতেই পারছো ওর তো ওই অসুখের প্রভাব পড়েছে, ও আবল তাবল ভাবে এখন। তো যাই হোক, এরপর যখন সব লোক ঘুমিয়ে পড়ে তখন একটা গ্লোয়িং ফিউলের মতো মানে পানির মতো একটা
একটা ক্রিয়েচার ওদের প্ল্যাটফর্মে ঢুকে পড়ে, যেটা দেখে ওরা সবাই শকড হয়ে যায়, ভয় পেয়ে যায়। এবং এই ক্রিয়েচারের মধ্যে মানুষকে নকল করার শক্তি ছিল এবং এই ক্রিয়েচার সেই রুমে পৌঁছায় যেখানে ওদের নিউক্লিয়ার ওয়্যার হেডটা রাখা ছিল। মানে বিষয়টা বুঝিয়ে বলি, আমরা যে সচরাচর দেখি যে নিউক্লিয়ার বোমের পেছনে তোমার আগুন জ্বলে, মানে তোমার কি বলবো, একটা মিসাইলের মতো হয়ে থাকে নিউক্লিয়ার বোম। ব্যাপারটা এরকম নয়। ওই মিসাইলের দায়িত্ব হচ্ছে নিউক্লিয়ার বোমটাকে নিয়ে যাওয়া। মনে করো মিসাইল একটা ট্রাকের মতো, যেটা একটা বোম নিয়ে তোমরা যাতায়াত করে। এখন তুমি ওই মিসাইলের মধ্যে তুমি পারমাণবিক বোম দিলে সেটা পারমাণবিক বোম হবে, আর যদি টিএনটি দাও তাহলে ওটা নর্মাল একটা মিসাইল হবে, এরকম একটা ব্যাপার। আর এই ওয়্যার হেডটা মনে করো মিসাইলে দেওয়া হয় আর কি। তো যাই হোক, ওই ক্রিয়েচারটা এসে বোমার খোঁজ করতে থাকে, বাট তখনই কফির উপরে ওই অ্যানাস অসুখের প্রভাব বাড়তে থাকে। তো যাই হোক, এই জিনিসটা দেখে সবাই তো ঘাবড়ে যায়, বাট কফি ঘাবড়ে না। সে মনে করে যে এটা রাশিয়ার কোন একটা চক্রান্ত এবং রাশিয়ানরা নিউক্লিয়ার বোমা লুট করার জন্য কোন একটা টেকনোলজি ইউজ করছে। আবার আরেকটা সমস্যা কি, এই স্টেশনটা নষ্ট হওয়ার কারণে যেটা হয়েছে, নেভির সাথে কফির যে তোমার লিঙ্কটা ছিল, মানে অর্ডার নিতে, সে অর্ডারটা নিতে পারছে না। তো এই কারণে কফি আরো পাগল হয়ে যায় এবং ও যেটা করে, ও নিউক্লিয়ার বমকে একটা মিনি রোবটের সাথে জোড়া লাগিয়ে দেয় এবং দ্রুত মনে করে মিশনটা কমপ্লিট করবে। আর তারপর সেই রোবটটাকে ওই সাবমেরিনের কাছে যাওয়ার জন্য প্রোগ্রামিং করে দেয়। আর তারপর কফি করে কি, গান পয়েন্টে অয়েল টিমের যতজন সদস্য রয়েছে সবাইকে একটা চেম্বারে লক করে দেয়, যাতে ওরা কোনো ঝামেলা না করতে পারে। বাট অয়েল টিমের মেম্বারও কি এমনটা করতে না করে, কিন্তু কফি পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। আর পরের দৃশ্যে আমরা দেখি কফি বড় সাবমেরিনটা নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে আমরা দেখি অয়েল কোম্পানির মেম্বাররা কোনোভাবে নিজেদেরকে চেম্বার থেকে বের করতে সক্ষম হয়, আর বের হয়ে বার্ট করে কি কফির সাবমেরিনের সামনে ঝাঁপ দেয় এবং সেখান থেকে রোবটটা বের করে নেয়, যেটার কাছে ওই পারমাণবিক ওয়্যারহেড রয়েছে। কিন্তু তখনই কফি করে কি বার্টের উপর আক্রমণ করতে থাকে, বাট ওই সময় লেন্সি করে কি তার মিনি সাবমেরিনে সেখানে পৌঁছে এবং কফির সাবমেরিনের উপর হামলা করে এবং তাদের মধ্যে অনেক লড়াই হতে থাকে। মানে বিষয়টা অনেক কনফিউজিং, আমি এক্সপ্লেনের মাধ্যমে বোঝাতে পারছি না, বাট তোমরা হয়তো আন্দাজ করে নিচ্ছ বা আন্দাজ করে বোঝার চেষ্টা করো। তো যাই হোক, এই লড়াইয়ের মাঝে হঠাৎ করে রোবটটা বার্ডের হাত থেকে ছুটে নিজেই সমুদ্রে চলে যায়। আর রোবটের যেহেতু প্রোগ্রামিং করা হয়েছে যে সাবমেরিনের কাছে গিয়ে ব্লাস্ট হবে, তো ওইভাবে ও চলে যায়। আর লড়াই শেষে দেখা যায় দুইজনের সাবমেরিনই পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে। আর এদিকে কফির সাবমেরিন, আই মিন ওই নেভি সিলের সাবমেরিন, ওর সমুদ্রে অনেক গভীরে গিয়ে আটকে যায়। আর লেন্সিয়ার বার্ড সমুদ্রে ডুবে যেতে থাকে। তো দুজনের কাছে তখন একটাই ড্রাইভিং স্যুট ছিল। তো লেন্সিয়ার বার্ড তখন ডিসাইড করে যে কোনো একজন বাঁচবে, বাট বার্ড তখন বলে ঠিক আছে তুমিই বাঁচো, বাট লেন্সি বলে না, আমরা দুজন মিলেই বেঁচে থাকি। আর তুমি শ্বাস একটু বেশি নাও, তুমি যেহেতু পুরুষ, তোমার শরীরে শক্তি বেশি, তুমি দ্রুত উপর উঠতে পারবে এবং উপর উঠে আমাকে তুমি ইসিজির সাহায্যে ঠিক করে নিও। তো যাই হোক, যে কথা সেই কাজ, বার্ড দ্রুত উপর ওঠার চেষ্টা করে এবং উপরে নিয়ে ইসিজির সাহায্যে লেন্সিকে রিভাইভ করার চেষ্টা করা হয়, বাট অনেক কষ্ট করে লেন্সির আর জ্ঞান ফিরে না। আর তারপরেও বার্ড হার মানে না, সে করে লেন্সির জ্ঞান ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে এবং অনেকক্ষণ চেষ্টার পরে শেষমেশ লেন্সির জ্ঞান ফিরে আসে। বাট এখন ওদের সামনে ভয়ানক একটা বড় বিপদ রয়েছে, সেটা হচ্ছে সমুদ্রের 30,000 ফিট গভীরে পারমাণবিক বোমের বিশাল ভান্ডার রয়েছে ওই সাবমেরিনে এবং ওখানে একটা নিউক্লিয়ার ওয়্যারহেড রয়েছে, যেটা একটু পরে ব্লাস্ট হবে এবং এর সাথে সাথে বাকি যে পারমাণবিক বোম রয়েছে সব ব্লাস্ট হয়ে যাবে। তো যে কোনো ভাবে ওই পারমাণবিক বোমটাকে থামাতে হবে। তো এরপর বার্ট করে কি, নেভি সিলের সবচেয়ে অ্যাডভান্স যে শুটটা রয়েছে সেটা পরে গিয়ে ওই সমুদ্রের মাঝে বোমটাকে ডিঅ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নেয়। বাট বার্ট যখন সমুদ্রের গভীরে যায় তখন সমুদ্রের যে প্রেসার ওর উপর প্রভাব ফেলতে শুরু করে এবং বার্ট অনেক ঠান্ডা অনুভব করে, যে কারণ ওর হাত পা বরফ হয়ে যেতে শুরু করে, ও জ্ঞান হারিয়ে ফেলতে শুরু করে। আর 30,000 ফিট গভীরে যেতেই ওর ইলেকট্রিক ইকুইপমেন্টের যে হেডলাইট ছিল সেটা প্রেসারের কারণে ফেটেই যায়। আর এইদিকে লেন্সি, যে এখনো পর্যন্ত বার্ডের সাথে একবার ভালো করে কথা বলেনি, এই সময় ওর জ্ঞান ঠিক রাখার জন্য লেন্সি ওর সাথে ভালো মতো কথা বলতে থাকে, ওর মনের কথা বলতে থাকে যে আমি তোমাকে অনেক পছন্দ করি। মানে সিরিয়াসলি ভাই, এটাই মেয়ে মানুষ, মানে এতদিন কিছু না, এখন মানে কোনো দরকার তার জন্য এখন পিড়িতের আলাপ শুরু করছে। বাট ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ বার্ড একটা পাথরের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় এবং বোমটাও পেয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি সাবমেরিন পর্যন্ত পৌঁছায়নি এবং সে ওটা ডিঅ্যাক্টিভেটও করে দেয়। এবং এরপর বার্ড তার টিমকে বলে গুড নিউজটা, আর ওর কাছে যে ইঞ্জিনটা ছিল সেটা লিকুইডটি কিন্তু ফেটে গিয়েছে পড়ে গিয়ে, তো এ কারণে ও আর উপর উঠতে পারবে না। তো এর জন্য যে পর্যন্ত অক্সিজেন রয়েছে ওর মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। বাট তখনই বার্ড সে জমকলো অবজেক্টটা দেখতে পায়, যেটা লেন্সি দেখেছিল এবং এই অবজেক্টটা দেখতে অনেকটা মাছের মতো এবং এলিয়েনের মতো। তো এই অবজেক্টটা করে কি, বার্ডের হাত ধরে ওদের স্পেসশিপ ওকে নিয়ে যায়, যেখানে ওই এলিয়েনের মতো আরো অনেক এলিয়েন রয়েছে। তো লেন্সি এই ক্রিয়েচারটার নাম দিয়েছিল হচ্ছে অ্যান্টি-আইএস। তো যাই হোক, ওখানে যেতেই বার্ডের অক্সিজেন শেষ হয়ে যায় এবং ওর হেলমেট দিয়ে অটোমেটিক্যালি পানি ভরতে শুরু করে, কিন্তু তখনই দেখা যায় ওই জায়গা থেকে পানি সরে যায়। তো এর মানে হচ্ছে লেন্সির থিওরি ঠিক ছিল যে হয়তো এই ক্রিয়েচার পানি কন্ট্রোল করতে পারে। তো এরপর বার্ড তার সামনে একটা এলিয়েন দেখতে পায় এবং দেখে মনে হচ্ছে যে এটাই হচ্ছে বাকি সব যে এলিয়েন রয়েছে তাদের লিডার। তো ওই এলিয়েন করে কি, বার্ডের সামনে কিছু টিভি ক্লিপস চালায়, যেখান থেকে বার্ড জানতে পারে যে আমেরিকা রাশিয়ার মধ্যে ডাইরেক্ট যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, যে কোনো সময় যুদ্ধ। আর এরপর টিভি ক্লিপসে আরো দেখানো হয় যে রাশিয়া এবং আমেরিকার সমুদ্রের পারে সুনামির দৃশ্য দেখানো হচ্ছে, মানে যে কোনো সময় রাশিয়া এবং আমেরিকার সুনামি হতে পারে। তো এখানে বার্ড বুঝতে পারে যে তারা যে তুফানের মোকাবেলাটা করেছে বা তাদের যে তুফানের মোকাবেলাটা করতে হয়েছে সেটা মূলত এলিয়েনেরই তৈরি। তো বার্ড তখন জিজ্ঞাসা করে তোমরা এগুলো কেন করছো, আর তখন এলিয়েনরা বার্ডের সামনে ওয়ার্ল্ড ওয়ারের কিছু ক্লিপ চালায়। তো এলিয়েনরা বার্ডকে এটা দেখাতে চেয়েছিল যে মানুষেরা কিভাবে এই দুনিয়াটা নিজের হাতে ধ্বংস করছে এবং মানুষ আস্তে আস্তে পুরো দুনিয়াটা নিজের হাতে ধ্বংস করবে কোন এক সময়। আর ওই মুহূর্তে দেখা যায় আমেরিকার একটা সি বিচ, যেখানে তারা প্রায় 100 তলা উঁচু একটা সুনামি দেখছে, কিন্তু হঠাৎ করে সেই সুনামিটা ডিরেকশন বদলে আবার পিছন থেকে ঘুরে যায়, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তো বার্ড
বাট এটা দেখে বুঝতে পারে যে এলিয়েনরা চায় না মানুষের ঝগড়া করুক, তারা রাশিয়া আমেরিকা দুটাকেই ভয় দেখিয়ে দিল। আর তারপর বাট বলে যে মানুষের সম্পর্কে তোমার কোনো মেসেজ আছে কিনা, তোমাদের অস্তিত্ব সম্পর্কে তো মানুষ জানে না। তো তখন এলিয়েন একটা চিঠি দেয়, আর এলিয়েনের পক্ষ থেকে মানুষের জন্য এই চিঠিটা ছিল হচ্ছে তোমাদের টেকনোলজি, তোমাদের বিজ্ঞান, তোমাদের জ্ঞান তোমরা খাটাও পৃথিবীর উন্নতির জন্য, পৃথিবীর ধ্বংসের জন্য নয়। তো যাই হোক এরপর এলিয়েনটা করে কি, তাদের স্প্রেডশিপ দিয়ে বাটকে উপরে দিয়ে যায়। তো যাই হোক এই এলিয়েনের হস্তক্ষেপে রাশিয়া এবং আমেরিকা তাদের যুদ্ধ প্রস্তুতি প্রত্যাহার করে নিয়েছে, আর এদিকে লেন্সি আর বার্ডও মনে করে এক হয়ে গিয়েছে এবং এর সাথে মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো যাই হোক এই সিনেমাটা নির্মিত হয়েছিল আজ থেকে 36 বছর পূর্বে। তো বুঝতেই পারছো ওই সময় অনুযায়ী সিনেমাটা যথেষ্ট হাইটেক ছিল, বাট এখন এই সিনেমাটা দেখলে তোমার প্রিন্টই অন্যরকম লাগবে। নর্মালি তুমি দেখো আজ থেকে 10 বছর আগের একটা হিন্দি সিনেমা দেখবে আর এখনকার একটা হিন্দি সিনেমা দেখবে কত পার্থক্য কোয়ালিটির। তো দিন যাচ্ছে, নতুন নতুন ক্যামেরা আবিষ্কার হচ্ছে, নতুন নতুন তোমার প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। তো এর জন্য দেখা যায় যে পূর্বের সিনেমা যদি আমরা দেখতে যাই একটু অন্যরকম লাগে। তবে পূর্বের সিনেমাগুলোতে অ্যাকচুয়ালি কাহিনী থাকতো অনেক শক্তিশালী, অনেক স্ট্রং মেসেজ থাকতো। বাট এখনকার সিনেমাগুলো হয়েছে কি কত ভিজুয়াল ইফেক্টস দেখান যায়, কত অ্যাকশন দেখান যায়, কত নেকেট দেখান যায়, এইগুলো আর কি, মানে অ্যাকচুয়াল মূল কাহিনীর উপর কোনো ফোকাস থাকে না। তো যাই হোক সিনেমাটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে, এবং তোমার কি মনে হয় যে পৃথিবীতে আসলে তৃতীয় কোনো শক্তির দরকার যাতে মানুষদের একটু সাইজ করতে পারে, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ব্যাপার, আমরা র্যান্ডম 2.0 নামে নতুন একটা সিনেমা চ্যানেল শুরু করেছি। ওই চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা হলো, মানে ওটা আমরা তৈরি করছি জাস্ট ব্যাকআপ চ্যানেল হিসেবে, কারণ কখনো যদি র্যান্ডম ভিডিও চ্যানেল বা সার্চ 420 বাতিল হয়ে যায় তখন আমরা ওই চ্যানেলে কাজ করবো। তো ওই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে, এবং ওখানে আমরা মাসে 10টা ভিডিও দেবো। ওখানে জাস্ট নতুন সিনেমাগুলো আসবে, মানে ধরো একটা সিনেমা আজকে রিলিজ পেলো, সেই সিনেমা পরবর্তী 3 দিনের মধ্যে ওখানে রিলিজ হবে, এই টাইপ চ্যানেল হবে ওটা আর কি। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।